আজকের গল্পে আমরা দেখব নায়িকা মোশেং কিভাবে তার ছোট বোনের ফিয়ান্সি চাওকে একদম নিজের করে পটিয়ে নিতে পারে। কারণ মোশেং চায় তার ছোট বোনের সঙ্গে জাওয়ের বিয়েটা ভেঙে দিতে, আর এইভাবেই ওদের দুজনের মধ্যে সত্যি সত্যি ভালোবাসা হয়ে যায়। তো চলো আজকে এরকমই সুন্দর একটা গল্প দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা একটা বিজনেস পার্টি দেখতে পাই, আর ওখানেই চলে আসে আমাদের গল্পের নায়িকা মোশেং। মোশেং তখন ফোনে ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই কথা বলছিল। ওর বেস্ট ফ্রেন্ড ওকে যা বুদ্ধি দেয় মোশেং সবসময় সেই মতোই চলে। আজকে মোশেং এই বিজনেস পার্টিতে এসেছে ওর মা বাবা ঠিক করা ছেলে চেনলিনের সঙ্গে ব্লাইন্ড ডেট করতে। কিন্তু মোশেং বলে যে চেনলিনের প্রতি ওর কোনো আগ্রহ নেই, তার বদলে ওর আগ্রহ রয়েছে আমাদের গল্পের নায়ক, যার নাম জাও। মোশেং তখন জাওকে সিডিউস করার চেষ্টা করে, আর জাও এই ব্যাপারটা নোটিস করে। এরপর মোশেং চলে আসে চেন ফ্যামিলির ছেলে লিনের কাছে, যার সঙ্গে মোশেংয়ের মা বাবা বিয়ে ঠিক করেছে। এই বিয়েটা যাতে খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা যায় সেই জন্য মোশেং লিনের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে, আর বলে যে লিন আসলে খুবই বোকা আর বাজে একটা ছেলে। তো এটা শুনে লিন মোশেংয়ের ওপর খুবই রেগে যায়। মোশেং বলে, তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা বাজে ছেলেকে আমার মতো সুন্দরী একটা মেয়ে বিয়ে করবে? লিন সেই সময় খুব রেগে গিয়ে মোশেংয়ের গলা টিপে ধরে, আর ঠিক সেই সময়ই ওখানে জাও চলে আসে আর মোশেংকে বাঁচিয়ে নেয়। জাও যেহেতু অনেক বড় লোক আর অনেক টাকা রয়েছে, সেই জন্য লিন জাওয়ের সঙ্গে তেমন তর্ক না করে ওখান থেকে চলে যায়। মোশেং তখন জাওয়ের সামনে অনেক নিরীহ একটা মেয়ে সাজার নাটক করে, আর জাওকে বলে থ্যাংক ইউ। জাওয়ের মুখ দেখে বোঝা যায় যে প্রথমবার মোশেংকে দেখে ওর বেশ ভালোই লেগেছে। পরের দিন সকাল হয়ে গেলে মোশেং বাড়িতে চলে আসে, আর ও এসে দেখতে পায় যে ওখানে আজকে জাও এসেছে। কারণ জাওয়ের সঙ্গে মোশেংয়ের সৎ বোন শাওনিংয়ের বিয়ে ঠিক করেছে মোশেংয়েরই মা বাবা। মোশেংয়ের সৎ মা জাওকে নিজের জামাই হিসেবে একটা অনেক দামি চেনও উপহার দিতে চায়। এটা দেখে মোশেং বলে, আমার যখন 16 বছর বয়স ছিল মা আমাকে এটা দিয়েছিল, আর সেই সময় আমার সৎ মা আর সৎ বোন শাওনিং ওরা দুজন আমার মাকে খুন করে এই বাড়িতে ঢুকে পড়ে। আমি তোমাদের কিছুতেই ছাড়বো না, তোমাদের ওপর প্রতিশোধ তো আমি নেবই। শুধু তাই নয়, কিছু বছর আগে মোশেংয়ের একটা গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছিল, আর সেটাও করিয়েছিল ওরই সৎ বোন শাওনিং। গাড়ি অ্যাক্সিডেন্টের পর মোশেংকে ওর বাবা আর সৎ বোন শাওনিং হসপিটালে ভর্তি করে। শাওনিং তখন ডাক্তারকে বলে যে এত বড় অ্যাক্সিডেন্টে সারা গায়ে নিশ্চয়ই কাটা ছেঁড়ার দাগ থাকবে। আমি আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়ে দিয়েছি, আমার যা ইচ্ছা আমাকে সেটা করতে দিন। এরপর মোশেংয়ের সৎ বোন শাওনিং মোশেংয়ের কাছে আসে আর ওর বুকে ছুরি দিয়ে একটা দাগ করে দেয়, যাতে মোশেংকে দেখতে খুব খারাপ লাগে। পরের দিন সকাল হয়ে গেলে মোশেংয়ের যখন জ্ঞান ফেরে, ওর সৎ বোন শাওনিং ওকে বলে, গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য তোর পাটাকে অনেক কষ্টে বাঁচানো গেছে, কিন্তু ডাক্তার বলেছে তুই আর কোনোদিনও ডান্স করতে পারবি না। এটা শুনে মোশেং একদম অবাক হয়ে যায়, কারণ ডান্স করতে ও সব থেকে বেশি ভালোবাসে। শাওনিং আরও বলে, তোর সারা গায়ে অনেক কাটা ছেঁড়ার দাগও হয়েছে, আর এগুলোর সাথে তোকে নিজেকে মানিয়ে নিতে হবে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মোশেংয়ের জীবনটা এতটা বদলে যাবে মোশেং তখন ভাবতেও পারেনি, কারণ মোশেং তখন জানতোই না যে ওর সৎ বোন শাওনিংই ওর এসব করেছে। আবারও প্রেজেন্টে সিন দেখানো হয়। মোশেংয়ের সৎমা জিজ্ঞাসা করে, তোমার ব্লাইন্ড ডেট কালকে কেমন হলো? মোশেং বলে, খুব ভালো হয়েছে, কিন্তু পার্টির ভেতরে ওই ছেলেটা মানে লিন কোনো একটা মেয়ের সঙ্গে অভদ্রতা করেছে। শাওনিং বলে, এটা হতেই পারে না, চেন ফ্যামিলি খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, ওদের ফ্যামিলির ছেলেরা খুব ভালো হয়, তাছাড়া লিনের সঙ্গে তোকে খুবই ভালো মানাবে। মোশেং বলে, তাহলে আমারও মনে হয় যে আমার ব্রাদার ইন ল জাওয়ের সঙ্গেও আমাকে খুব ভালো মানাবে। এই কথাটা শুনে জাও ওখান থেকে উঠে চলে যায়। আসলে জাও চিনতে পেরেছে এই মোশেংয়ের সঙ্গেই কালকে পার্টিতে দেখা হয়েছিল। মোশেংয়ের বাবা তখন এই কথাটা বলার জন্য মোশেংকে বকাবকি করে। এমনই একদিন সন্ধেবেলা মোশেং ওর সৎ বোন শাওনিংয়ের সঙ্গে একটা বারে আসে, আর দূরে মোশেংয়ের বেস্ট ফ্রেন্ড অ্যানি ওদের ওপর লক্ষ্য রাখে, যাতে মোশেংয়ের কখনো কোনো বিপদ না হয়। ওই বাড়িতেই লিন চলে আসে, যার সঙ্গে মোশেংয়ের বিয়ে ঠিক হয়েছে। আসলে এই লিনকে শাওনিং ডেকে পাঠিয়েছে,
যাতে লিনের সঙ্গে মুশেং আলাদা করে একটু সময় কাটাতে পারে। ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে শাওনিং ওখান থেকে চলে যায়। লিন খুব ভালোভাবে মুশেংয়ের সঙ্গে কথা বলতে আসলে মুশেং সে তো লিনকে একদমই পাত্তা দিতে চায় না। আগের দিন পার্টিতে যেমন অপমান করেছিল আজকেও ঠিক একইভাবেই অপমান করে। তো লিন খুব রেগে গিয়ে আজকেও ওর গায়ে হাত তোলে। মুশেং বলে, তোমার মতো বাজে ছেলেরা মেয়েদের গায়ে এইভাবে হাত তোলা ছাড়া কি বা করতে পারে। লিন মুশেংকে আবারও মারতে যাবে, তবে ওখানে চলে আসে যাও আর আবারও বাঁচিয়ে নেয় মুশেংকে। যাওকে দেখে লিন আজকেও এখান থেকে চলে যায়। তখনই শাওনিং এসে জিজ্ঞাসা করে, যাও তুমি এখানে কেন? ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় মুশেং। যাও বলে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। এইটা দেখে খুবই রেগে যায় শাওনিং, কারণ ওর ফিয়ান্সি ওর সৎ বোন মুশেংকে নিয়ে হসপিটালে যাচ্ছে। এরপর ওরা দুজন মিলে যখন গাড়িতে চলে আসে ঠিক সেই সময় মুশেংয়ে জ্ঞান ফিরে আসে। তখনই জাওয়ের গলাতে দেখা যায় সেই হারটা, যেটা মুশেংয়ের সৎ মা জাওকে গিফট করেছে। মুশেং তখন কৌশলে ওই হারটা নেওয়ার চেষ্টা করে জাওয়ের গলা থেকে, আর তারপর ওটা খুলেও ফেলে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জাওয়ের বয়স যখন 16 বছর ছিল তখন মুশেংয়ের মা জাওয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ ওরা ছিল ফ্যামিলি ফ্রেন্ড। মুশেংয়ের মা তখন একটা হার গিফট করেছিল জাওকে, আর বলেছিল যে ঠিক একই রকম হার আমার মেয়েকেও আমি গিফট করেছি। আমার মেয়ে এই স্কুলে ভর্তি হয়েছে, তুমি আমার মেয়ের খেয়াল রেখো। তাহলে বোঝা যায় জাওয়ের গলাতে এখন যে হার রয়েছে সেটা মুশেংয়ের আসল মা দিয়েছিল। আর যাও সে মুশেংকে উদ্ধার করার জন্যই এই ফ্যামিলিতে ঢুকতে চাইছে শাওনিংকে বিয়ে করার নাম করে। মুশেং জীবনে যা যা হারিয়েছে সেইগুলো পাইয়ে দেওয়ার জন্যই। পরের দিন সকাল হয়ে গেলে মুশেং যখন বাড়িতে বসেছিল তখন মুশেংয়ের মা আর বাবা আসে মুশেংয়ের সঙ্গে কথা বলতে, আর ওরা মুশেংকে বকাবকি করে যে কেন মুশেং কালকে ওর ব্রাদার ইন লয়ের সঙ্গে হসপিটালে গিয়েছিল রাতে। তখনই মুশেং দূর থেকে জাওকে আসতে দেখে, আর ও তখন চিৎকার করে বলে, তোমরা যা করছো সেটা কি ঠিক করছো? আমার মায়ের দেওয়া হার তুমি আমার বোনকে দিয়ে দিয়েছো, আর শুধু তাই নয় আমার বোনের বরকেও দিচ্ছ। আমার যা যা ছিল তোমরা সমস্ত কিছু কেড়ে নিয়ে নিজেদের করে নিয়েছো, এগুলো কি তোমরা ঠিক করছো? ঠিক সেই সময় যাও ওখানে চলে আসে, আর যাও তো সমস্ত কথাই শুনতে পেয়েছে। মুশেং বলে, ব্রাদার ইন ল, তুমি নিশ্চয়ই আমার সমস্ত কথা শুনতে পেয়েছো। যাও তখন শাওনিংকে বলে যেই জিনিসগুলো মুশেংয়ের সেগুলো ওকে আবার ফিরিয়ে দাও। শাওনিং তখন বাধ্য হয়ে ওর গলার সেই হার আর হাতে থাকা একটা দামি চুড়ি সেগুলো ফেরত দিয়ে দেয়। আর এইভাবেই মুশেং নিজের দামি জিনিসগুলো কৌশল করে নিজের করে নেয়। পরের দিন সন্ধেবেলা মুশেং চলে আসে জাওয়ের নানার জন্মদিনের পার্টিতে। এখানে মুশেংকে দেখে শাওনিং তো কিছুতেই সহ্য করতে পারে না। তখনই এক ওয়েটারের হাত থেকে ওয়াইন মুশেংয়ের গায়ের ওপর পড়ে যায় ভুল করে। এটা দেখে ওখানে থাকা সবাই মুশেংকে নিয়ে হাসাহাসি করে। শাওনিং এসেও মুশেংকে খুব অপমান করে। তখনই মুশেং কৌশল করে শাওনিংয়ের গায়েও সে ওয়াইন ঢেলে দেয়, আর এটার ফলে তো শাওনিংয়েরও ড্রেস নষ্ট হয়ে যায়। মুশেং বলে, কি এখন মজা লাগলো তো? এই সময় ওখানে যাও চলে আসে, আর যাওয়ের সামনে শাওনিং খুবই ইনোসেন্ট সাজার নাটক করে। ওখানেই তখন জাওয়ের নানা চলে আসে, আর জাওয়ের এক আন্টি নানাকে বলে এখান থেকে মুশেংকে বের করে দিতে, কারণ মুশেং নাকি সবাইকে অপমান করছে। নানা বলে যে আমি নিজে পার্সোনালি মুশেংকে ইনভাইট করে এখানে এনেছি, তাই মুশেং যদি এখান থেকে যায় তবে আমার কথাতেই যাবে। যাও বলে, আন্টি তোমার যদি এই পার্টিতে থাকতে সমস্যা হয় তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এটা শুনে ওই আন্টি তো একদম অবাক হয়ে যায়। শাওনিং তখন খুব দামি একটা উপহার নানার জন্য নিয়ে আসে, তবে এই উপহারের প্রতি নানার তেমন একটা ইন্টারেস্ট নেই। মুশেং তখন একটা উপহার নানাকে দেয়, আর এই উপহারটা নানার খুবই পছন্দ হয়। নানা বলে, এই ডিজাইনটা আমার খুব চেনা চেনা লাগছে। মুশেং বলে, আপনি একদম ঠিক ধরেছেন, এটা আমার মা নিজের হাতে তৈরি করেছিল। নানা বলে, তোমার মা একদম আমার নিজের মেয়ের মতো ছিল, কিন্তু অকালে তাকে চলে যেতে হলো। এটা দেখে শাওনিংয়ের তো অনেক মন খারাপ হয়ে যায় যে ওর দামি গিফটটা নানা পাত্তা দিল না, আর এই সামান্য গিফটটা নানার এত বেশি পছন্দ হয়ে গেল। নানা বলে, ওয়াইন পরে তোমার ড্রেসটা নাকি নষ্ট হয়ে গেছে, তুমি একটা কাজ করো, বাড়ির ভেতর যাও, ওখানে অনেক স্টাইলিশ ড্রেস রয়েছে, ওখান থেকে তুমি যে কোনো একটা পরে নাও পছন্দ মতো, আর অবশ্যই নানার সঙ্গে ডিনার করে তবে বাড়িতে যাবে। মুশেং তখন যাওকেও চাইছিল ওর সঙ্গে আসতে, তাই ইশারা করে ওর দিকে, আর ওর কাছে থাকা একটা রিবন ওখানেই ফেলে দেয়। কিছুক্ষণ পরে মুশেং সেই ঘরে চলে এসে ড্রেস চেঞ্জ করে নেয়,
আর ঠিক সেই সময় ওখানে যাও চলে আসে আর রিবনটাও ফিরিয়ে দেয় মোশেংকে। শুধু তাই নয়, যাও মোশেংয়ের অনেক কাছাকাছি চলে আসে আর ওকে কিস করতে শুরু করে। মোশেং যেহেতু যাওকে সবসময় সিডিউস করতে চায়, তাই ওকে আর বাধাও দেয় না। আসলে যাও মনে মনে মোশেংকেই ভালোবাসে, আর মোশেংকে সবকিছু ফেরানোর জন্যই তো যাও প্ল্যান করে মোশেংয়ের সৎ বোন শাওনিংয়ের সঙ্গে বিয়ে করার নাটক করতে চলেছে। ঠিক সেই সময় ওদের দুজনের ওপর নজর রাখার জন্য শাওনিং চলে আসে। মোশেং তখন ইচ্ছে করে যাওয়ের গায়ের ওপর পড়ে যায় শাওনিংকে দেখিয়ে দেখিয়ে, যেটা দেখে শাওনিংয়ের তো খুব রাগ হয়। মোশেং বলে, ব্রাদার ইন ল, আমার জামার চেনটা প্লিজ একটু আটকে দাও। যাও তখন শাওনিংয়ের সামনেই চেন লাগিয়ে দেয়। মোশেং বলে, বোন তুই বেশি চিন্তা করিস না, ব্রাদার ইন ল আমাকে একটু সাহায্য করতে এসেছিল। শাওনিংয়ে খুব রাগ হলেও যাওয়ের সামনে মোশেংয়ের সঙ্গেও খুব ভালো ব্যবহার করে। কিছুক্ষণ পরে মোশেং যখন ড্রিঙ্ক করছিল, শাওনিং এসে বলে, তুই কি ভেবেছিস তুই আমার ফিয়ান্সের কাছাকাছি গিয়ে আমাদের বিয়েটা ভেঙে ফেলবি এভাবে? মোশেং বলে, তোর এই কথাটা তোর উঠবি হাজবেন্ডকে বলার সাহস আছে? এটা শুনে শাওনিং খুব রেগে যায় আর মোশেংকে মারতে গেলে মোশেং ওর হাতটা ধরে ফেলে আর সিঁড়ির একদম ধারে নিয়ে গিয়ে বলে, আমার সাথে বেশি লাগলে আমি কিন্তু তোকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। শাওনিং বলে, তুই আমাকে এতটা বোকা ভাবিস না, সবার সামনে তুই আমাকে ধাক্কা মারতেই পারবি না। মোশেং বলে, কে বলেছে মারতে পারবো না? তুই দেখ এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ঠিক যেমনটা কার অ্যাক্সিডেন্টের সময়ও আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এটা শুনে শাওনিং তো ভীষণ ভয় পেয়ে যায়। মোশেং তখনই শাওনিংকে ধাক্কা মারে আর শাওনিংয়ের মাথা থেকে ক্রাউনটা নিচে পড়ে যায়। আর এসব দেখে বেচারা শাওনিং ভয় পেয়ে ওখান থেকে পালিয়েই যায়। এরপর মোশেং আবারও পার্টির ভেতর চলে আসলে দেখা যায় ওই পার্টিতে লিনও ছিল। লিন তখন ওর কিছু বন্ধুদেরকে নিয়ে মোশেংকে সবার সামনে অপমান করতে থাকে আর বলে, আজকে যদি মোশেং অনেক বেশি ড্রিঙ্ক করতে পারে তাহলে ওরা সবাই মিলে মোশেংকে অনেক অনেক টাকা দেবে। এইসব দেখে মোশেং খুব অবাক হয়ে যায়। তখনই ওখানে যাও চলে আসে আর মোশেংকে বাঁচিয়ে নেয়। মোশেং বলে, সরি যাও, আজকে আমি ডিনার করতে পারছি না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি বলেই মোশেং ওখান থেকে চলে যায় কান্না করতে করতে। মোশেংয়ের তখন লিনের ওপর তো খুব রাগ হয়। যাও বলে, আমি যদি তোমাকে আর একবারও মোশেংকে ডিস্টার্ব করতে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা বলে যাও ওখান থেকে চলে যায়। মোশেং এরপর বাড়িতে চলে আসে আর ওর খুব কান্না পায়, কারণ ওর মায়ের কথা খুব মনে পড়ছে। মোশেং বলে, মা দেখো, আজকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে সিডিউস গার্ল হতে হচ্ছে। আমার নিজের সৎ বোনের ফিয়ান্সির সঙ্গে আমাকে নাটক করতে হচ্ছে মিথ্যে ভালোবাসার। আমি জানি আমি এটা খুব অন্যায় কাজ করছি, কিন্তু আমাকে তো প্রতিশোধ নিতেই হবে। অন্যদিকে যাওকে দেখা যায় ওর ফোনের ওয়ালপেপারে মোশেংয়ের ছবি রয়েছে, তো বোঝা যায় যে যাও অনেক আগে থেকেই মোশেংকে ভালোবাসে মনে মনে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মোশেংয়ের যখন 16 বছর বয়স ছিল তখন ওর মা অলরেডি মারা গিয়েছিল। সেই জন্য মোশেং খুব মন খারাপ করে ক্লাসে কান্না করছিল। তখনই মোশেংকে এইভাবে কান্না করতে যাও দেখতে পায় আর যাও তখন মোশেংয়ের কাছেই এইভাবে দাঁড়িয়েছিল যাতে মোশেংয়ের কান্না বাইরে দিয়ে কেউ দেখতে না পায়। আর তারপর ওর কাছে থাকা একটা টুপি সেটা ও মোশেংয়ের মাথায় পরিয়ে দিয়েছিল। কিন্তু মোশেং যখনই মাথা উঁচু করে তখন ওখানে যাওকে আরও দেখতে পায় না, কারণ যাও ততক্ষণে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর মোশেংকে দেখা যায় একদিন স্টেজ পারফরমেন্স করছিল, কারণ ও তো একজন ডান্সার। আর সেখানেও যাও একদম ফার্স্ট সিটে বসে মোশেংয়ের পারফরমেন্স দেখছিল। এভাবেই একদিন মোশেং মন খারাপ করে বারে এসে যখন ড্রিঙ্ক করছিল তখনই একটা বাজে ছেলে এসে মোশেংয়ের সঙ্গে অসভ্যতামি শুরু করে। আর সেই সময়ই যাও চলে আসে, মানে যাও সবসময় মোশেংকে আড়াল থেকে খেয়াল রাখতো। মোশেংয়ের কখনো কোনো বিপদ হতে দিত না। তবে মোশেং তো সেই সময় খুবই নেশার ঘরে ছিল, তাই যাওকে ও সেই সময় চিনতে পারেনি। আবারও প্রেজেন্টেশন দেখানো হয়। যাও বলে, মোশেং তুমি তোমার জীবন থেকে যা যা হারিয়েছো সেগুলো হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার জীবনের কষ্ট আমি একটু হলেও কমাতে পারবো। পরের দিন রাত হয়ে গেলে মোশেং চলে আসে যাওয়ের বাড়িতে, কারণ যাও ফোন করে মোশেংকে বাড়িতে ডেকেছে। কিন্তু মোশেং খুব কনফিউজড যে যাও কেন মোশেংকে ফোন করে ডাকলো। যাও সেই সময় দরজা খোলে, তবে যাওকে দেখে মনে হচ্ছিল যে ওর শরীরটা বেশ খারাপ। মোশেং তখন যাওকে সিডিউস করার জন্য বলে, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, আমি একটুও দাঁড়াতে পারছি না। যাও তখন মোশেংকে ঘরে নিয়ে আসে আর মোশেংয়ের জুতো ও নিজের হাতে খুলতে শুরু করে, যেটা দেখে মোশেং নিজেও অনেক অবাক হয়ে যায় যে যাও ওর এত বেশি কেয়ার নিচ্ছে কেন। তখনই হঠাৎ করেই যাওয়ের মাথায় খুব ব্যথা হতে শুরু করে আর যাও ওখানেই অজ্ঞান হয়ে যায়।
এটা দেখে মোশেং তো খুব ভয় পেয়ে যায় যে হঠাৎ করে যাওয়ার কি হয়ে গেল। তখনই যাওকে দেখা যায় চোখ পিটপিট করতে, মানে মোশেংয়ের সঙ্গে সময় কাটাবে বলে এই সমস্ত কিছুই হচ্ছে যাওয়ের প্ল্যান। কিছুক্ষণ পরে যাও আবারও জ্ঞান ফেরার নাটক করে। মোশেং বলে, তোমার কি হয়েছে বলো তো? তোমার গায়ে জ্বর নেই, কিচ্ছু নেই, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে কেন? যাই হোক, আমি তোমার জন্য এই পরিজটা বানিয়েছি, এখন তুমি এটা খাবে। যাও তখন সেই পরিজটাই খেতে শুরু করে। পরের দিন মোশেং একটা বারে চলে আসে আর ও তখন যাওকে মেসেজ করে, কিন্তু দেখা যায় যে যাও মোশেংকে ব্লক করে রেখেছে। এটা দেখে মোশেংয়ের তো খুব রাগ হয়, আর এই রাগের চক্করে ও অনেক অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। আর ড্রিঙ্ক করে ও সেই সময় ওখানেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরেই ওখানে লিন চলে আসে আর মোশেংকে নিয়ে চলে যায় হোটেলের একটা রুমে। লিন চাইছে মোশেংয়ের সঙ্গে সময় কাটাতে। লিন বলে, আজকে তোমার সঙ্গে আমি রাত কাটিয়ে তোমাকে প্রেগনেন্ট করে দেব, তারপর তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে, তাহলে তোমার বাবা মায়ের পুরো কোম্পানি আমাদের হয়ে যাবে। তুমি আমাকে এতদিন ধরে অনেক অপমান করেছো, আজকে আমি সেই সমস্ত কিছু প্রতিশোধ নেব। কিছুক্ষণ পরে শাওনিং ওর মা বাবাকে নিয়ে সেই হোটেলেই চলে আসে। আসলে এটা শাওনিং আর লিনের প্ল্যান ছিল, যাতে শাওনিং এর মা বাবা মোশেংকে ভুল বোঝে আর মোশেংকে ক্যারেক্টারলেস ভাবে। এরপর সেই হোটেলের রুমের দরজা খুলে ওরা যা দেখতে পায় তাতে তো একদম অবাক হয়ে যায়। যাও অন্য কারোর সঙ্গে পুরো রাতটা কাটিয়েছে, আর এরকম অবস্থায় দেখে মোশেংয়ের বাবা তো একদম রেগে যায় আর বলে যে আমি তোমাকে অনেক ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুমি যে এরকম বাজে ছেলে হবে তা আমরা বুঝিনি। শাওনিং খুব অবাক হয়ে যায় যে এখানে তো মোশেংয়ের থাকার কথা ছিল, তবে ও কোথায় গেল। অন্যদিকে মোশেং আর যাওকে সেই হোটেলেরই অন্য একটা রুমে দেখতে পাওয়া যায়। ওরা দুজনে তখন একসঙ্গে রোম্যান্স করছিল। মোশেং বলে, যাও তুমি এত তাড়াতাড়ি এত কিছু প্ল্যান করলে কিভাবে? তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় মোশেং যখন অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, ও তখন ফোনে ভয়েস মেসেজে যাওকে ওকে এই বার থেকে নিয়ে যেতে বলেছিল। আর তারপর লিন যখন মোশেংয়ের সঙ্গে অসভ্যতামি করতেই যাবে, তখনই মোশেংয়ের বেস্ট ফ্রেন্ড অ্যানি ওখানে চলে এসে মোশেংকে উদ্ধার করে। আর তারপর মোশেং যাও ওরা দুজনে এই হোটেলেরই একটা রুম নিয়ে নেয়। যাও বলে, আজকে আমি ছিলাম বলে তুমি বেঁচে গেলে, কারণ আমি তোমার বেস্ট ফ্রেন্ডকে খবর দিয়েছি। যাই হোক, আজকের পর থেকে তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করবে না, কারণ আমি তোমার ব্রাদার ইন ল। এমনটা শুনে মোশেং তো খুব অবাক হয়ে যায়। আসলে যাও এটা করেছে মোশেংকে খেপিয়ে দেওয়ার জন্য, যাতে মোশেং বেশি বেশি করে যাওয়ার সঙ্গে এসে সময় কাটাতে চায়। পরের দিন মোশেং আবারও সেই বারে চলে আসলে ওর সঙ্গে দেখা হয়ে যায় লিনের। লিন তখন ওয়াশরুমে এসে মোশেংয়ের সঙ্গে অসভ্যতামি করতে চায়, কারণ কালকে রাতে ও যেটা করতে পারেনি সেটাই ও এখন করতে চাইছে। মোশেং তখন ভয় দেখায় যে আমি কিন্তু তোমার গায়ে বমি করে দেবো তুমি যদি এখান থেকে না চলে যাও, কিন্তু তো লিন কোনো কথাই শোনে না। তো মোশেং ওখানে থাকা একটা কাঁচের পাত্র দিয়ে খুব জোরে আঘাত করে লিনের মাথায়, আর এই আঘাত পেয়ে লিন ওখানেই অজ্ঞান হয়ে যায়। মোশেং ওই ওয়াশরুম থেকে বেরোতেই যাবে, তবে ওখানেই চলে আসে যাও। মোশেং সেই যাওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে ব্লক করে দিয়েছো, কালকে বললে আমি যেন তোমার সঙ্গে আর যোগাযোগ না করি, তুমি কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ? যাও বলে, তুমি কিন্তু যেটা করছো সেটা ঠিক করছো না। এটা শুনেই মোশেং তখন যাওকে চেপে ধরে কিস করতে থাকে। আর যাও সে তো মোশেংকে ভালোবাসে, তাই মোশেংয়ের থেকে কিস ও কিছুতেই ফেরাতে পারে না। আর এভাবেই ওরা দুজনে এই ওয়াশরুমের ভেতরেই অনেক রোম্যান্স করে। পরের দিন সকাল হয়ে গেলেই লিনের মা লিনকে নিয়ে চলে আসে মোশেংয়ের বাড়িতে। আসলে লিনের মা চাইছে যে লিনের সঙ্গে মোশেংয়েরই বিয়ে হোক, যত যাই কিছু হয়ে যাক না কেন, তাহলে তো মোশেংয়ের ফ্যামিলির পুরো সম্পত্তি লিন পেয়ে যাবে। কিন্তু কালকে রাতের এই মার খাওয়ার পর থেকে লিন আর বিয়ে করতে চাইছে না, তবে মায়ের জোরাজুরিতে লিন রাজি হয়। এরপর লিনের মা লিনকে নিয়ে চলে আসে বাড়ির ভেতরে আর বলে, আমরা চাইছি তাড়াতাড়ি মোশেং আর আমার ছেলে লিনের মধ্যে বিয়েটা হয়ে যাক। মোশেংয়ের বাবা মা বলে, হ্যাঁ আমরাও সেটা চাই, যে মোশেং বড় বোন যেহেতু তাই ওর বিয়েটাই আগে হোক। তখনই ওরা নিজেদের মধ্যে বিয়ের প্ল্যানিং শুরু করে দেয়। তখনই মোশেং ওখানে আসে আর বলে, তোমরা তো কেউ আমার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে জানতেই চাইলে না। মোশেংয়ের মা বাবা বলে যে এত ভালো ছেলে তুমি বিয়ে করবে নাই বা কেন? মোশেং বলে, ছেলেটা যখন এত ভালো তাহলে শাওনিংয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও। এসব শুনে মোশেংয়ের বাবা খুব রেগে যায়। মোশেং বলে, দেখুন আন্টি, আপনার ছেলেকে আমার একদমই পছন্দ নয়, আর আপনার ছেলের মতো বাজে চরিত্রহীন ছেলে আমি দুনিয়ায় খুব কমই দেখেছি, তাই আমি আপনার ফ্যামিলিতে কখনোই বউ হয়ে যাব না। এটা শুনে লিনের মা খুব রেগে যায়।
মুশেংয়ের বাবা বলে, এত কষ্ট করে একটা ভালো জায়গায় তোমার বিয়ে ঠিক করেছি আর তুমি এইভাবে বিয়েটা ভেস্তে দিতে চাইছো। মুশেং বলে, একটা কথা ভুলে যেও না বাবা, যে মা মারা যাওয়ার পর থেকে আমার ওপর তোমার সমস্ত অধিকার চলে গেছে, তাই আমার ওপর তুমি কোনো জোর খাটানোর চেষ্টা করো না। এটা শুনে মুশেংয়ের বাবা তখন মুশেংকে চড়ে মারে। ঠিক সেই সময় ওখানে জাও চলে আসে আর মুশেংকে ধরে নেয়, না হলে মুশেং পড়েই যেত। মুশেংয়ের এমন অবস্থা দেখে জাওয়ের খুব খারাপ লাগে। মুশেং বলে, বাবা তুমি জাওকে জিজ্ঞাসা করো লিন যে কত খারাপ সেটা জাও অনেকবার দেখেছে। আমি ওরকম বাজে একটা ছেলেকে কখনোই বিয়ে করতে পারবো না। কথাগুলো বলতে বলতেই মুশেং অজ্ঞান হয়ে যায় আর জাও মুশেংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর হসপিটালে মুশেংকে দেখা যায় আর ওর পাশে জাও বসেছিল। শাওনিং এসে বলে যে, যাও তুমি এখন এখান থেকে চলে যাও, কারণ এখন আমি ওর বোন শাওনিং এসে গেছি। ও তো আমার বড় বোন হয়, আমি ওর দেখাশোনা করব। এটা শুনে যাও কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। তখনই শাওনিং মুশেংয়ের দিকে তাকিয়ে গালাগালি করতে থাকে, কারণ যাও আর মুশেং কাছাকাছি আসুক এটা শাওনিং তো কোনোভাবেই সহ্য করতে পারবে না। সেই দিন রাত হয়ে গেলে যাও আবারও মুশেংয়ের কাছে আসে আর মুশেং এখানে যাওকে দেখে খুব খুশি হয়ে যায়। মুশেং বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কিছুতেই কোথাও যাবে না। তখনই যাও মুশেংয়ের ভীষণ কাছে চলে আসে আর ওরা দুজন একে অপরকে কিস করতে থাকে। মানে বোঝো কাণ্ড, হসপিটালের ভেতরেও রোম্যান্স করছে। পরের দিন সুমেংয়ের মা আর বাবাকে দেখা যায় ওদের কানে তখন শাওনিং অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, যে শাওনিং নাকি নিজে দেখেছে সুমেং আর যাও ওদের দুজনকে রোম্যান্স করতে। এমন কথা শুনে সুমেংয়ের মা বাবা তো খুব বেশি করে রেগে যায়। সেই সময় সুমেং হসপিটাল থেকে বাড়িতে চলে আসলে সুমেংয়ের বাবা সুমেংকে খুব জোরে মারে আর বলে যে, তুই কেমন বোন যে নিজের বোনের সংসার ভাঙার চেষ্টা করছিস, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি আর এই বাড়িতে কোনো দিনও আসবি না। এমনটা শুনে মুশেংয়ের খুব মন খারাপ হয়ে যায় আর ও সে সময় বাড়ি থেকে বেরিয়ে আসে। তখন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল আর মুশেংয়ের তখন ওর মায়ের কথা খুব মনে পড়ছিল, কারণ ওর মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আজকে মুশেংয়ের জীবনটা অনেক সুন্দর হতে পারত। এইসব ভেবেই সুমেং যখন অনেক কান্না করছিল ঠিক সেই সময়ই ছাতা নিয়ে ওখানে যাও চলে আসে আর যাওকে দেখে সুমেং ভীষণ খুশি হয় যে এই একটা মানুষ যে সুমেংকে তো এত বেশি ভালোবাসে। আর সেই মুহূর্তেই মুশেং জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে যাও মুশেংকে নিয়ে চলে আসে ওরই বাড়ির সামনে। মুশেং তো ভীষণ খুশি যে যাও ওকে ওর বাড়িতেই নিয়ে এসেছে। এখানেই সেই সময় দুজন মিলে রোম্যান্স শুরু করে দেয় আর তারপরে সুমেংকে নিয়ে যাও বাড়িতে চলে আসে। নানা খুব খুশি হয় যে যাও সুমেংকে বাড়িতে নিয়ে এসেছে। পরের দিন সকাল হয়ে গেলে যাও মুশেংয়ের কাছে আসে আর মুশেংয়ের অনেক খেয়াল রাখতে থাকে। মুশেংকে যাও নিজের হাতে স্যুপ খাইয়ে দেয় যাতে মুশেং তাড়াতাড়ি করে একদম ফিট হয়ে যেতে পারে। এমনই একদিন যাও যখন বাড়িতে ছিল ওর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে যাও যা যা বলেছে সেই সমস্ত প্ল্যান মতো কাজ হচ্ছে। যাও বলে, ঠিক আছে, আমি তোমাকে যা যা বলবো এবার থেকে তুমি ঠিক সেই মতোই কাজ করবে। সেই সময় ওখানে নানা চলে আসে আর যাওকে বলে, তুমি কি সত্যি সত্যি শাওনিংকে বিয়ে করতে চলেছো? আমি কিন্তু তোমাকে প্রথম থেকেই বলেছি ওই শাওনিং মেয়েটাকে আমার একদম পছন্দ নয়। ওরা তো টাকার লোভে আমাদের পরিবারে নিজেদের মেয়ে দিতে চাইছে। যাও তখন বলে, আমি জানি না তুমি আমাকে অনেক ভুল বুঝছো, কিন্তু বিশ্বাস করো এই সমস্ত কিছুর পেছনে আসলে আমার একটা প্ল্যান আছে। তুমি চিন্তা করো না, শাওনিংয়ের সঙ্গে আমার বিয়ে কোনোভাবেই হবে না। আমাদের বিয়ে হওয়ার আগেই অনেক সত্যি সামনে আসবে। এটা শুনে যাওয়ের নানা খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই মুশেং আসে যাওয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু যাওয়ের বাড়ির এক লোক বলে যে যাও নাকি বাড়িতে নেই। তবুও মুশেং জোর করে বাড়ির ভেতর ঢুকে পড়ে আর চারিদিকে যাওকে খুঁজতে থাকে, কারণ আর দুদিন পরেই যাওয়ের সঙ্গে ওর সৎবোন শাওনিংয়ের বিয়ে হতে চলেছে। ওদের বিয়েটা ভাঙার জন্যই মুশেং এত চেষ্টা করছে। এদিকে যাও মুশেংকে ফোন থেকেও ব্লক করে রেখেছে, তাই মুশেং কোনোভাবেই যাওকে ফোনও করতে পারছে না। সেই জন্য যাওয়ের ওপর মুশেংয়ের তখন খুব রাগ হচ্ছিল। সেই সময় বাড়ির ভেতর থেকে যাও বেরিয়ে আসে। আসলে এই সমস্ত কিছুই যাওয়ের প্ল্যান, যাতে মুশেংকে ও এটা ফিল করাতে পারে যে যাওকে মুশেংও ভালোবেসে ফেলেছে। যাও বলে, আমি দেখতে চাই যে আমার বিয়েটা ভাঙার জন্য মুশেং আর কি কি করে। দেখতে দেখতে যাও আর শাওনিংয়ের বিয়ের দিনটা চলে আসে। আজকের এই বিয়েতে শাওনিং ভীষণ খুশি হলেও নানা মোটেই খুশি ছিল না। এদিকে যাও তখনও শাওনিংয়ের সামনে এমন একটা ভাব করছিল যেন এই বিয়েতে যাও নিজেই খুব খুশি।
শাওনিং বলে, যাও, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আজকে আমাদের দুজনের বিয়ে হচ্ছে, সেই জন্য আমি ভীষণ ভীষণ খুশি। যাও, তুমিও আমাকে পেয়ে আমার মতো ঠিক ততটাই খুশি তো? যাও সেই সময় শাওনিংকে আংটি পরাতেই যাবে, ঠিক সেই সময় মোশেং এসে বলে, বড় বোনকে ছাড়া বিয়ে হচ্ছে কিভাবে? আর তখনই মোশেং ওখানে খুব সুন্দর করে সেজে হাজির হয় সবার সামনে। মোশেংকে হঠাৎ করে দেখে শাওনিং খুব অবাক হয়ে যায়, কারণ মোশেংকে তো ওদের বাড়ি থেকে অনেকদিন আগেই বের করে দেওয়া হয়েছে। শাওনিং বলে, তুই নিশ্চয়ই আমাকে আজকে কনগ্রাচুলেশনস জানাতে এসেছিস। মোশেং বলে, আজকে আমি তোর জীবনের সব থেকে সেরা গিফট নিয়ে এসেছি। শাওনিং বলে, থ্যাংক ইউ সো মাচ, আমাদের বিয়েটা হয়ে গেলে তুই সেই গিফটটা আমাকে দিস। মোশেং বলে, গিফটটা তো আমাকে এক্ষুনি দিতে হবে। ঠিক সেই সময় ওখানে থাকা যে বড় স্ক্রিন ছিল সেখানেই একটা সিসিটিভি ফুটেজ চালানো হয়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে শাওনিং গাড়ি চালাচ্ছিল আর সেই গাড়ি ধাক্কা মারে মোশেংকে। মানে মোশেংয়ের যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা শাওনিং চালাচ্ছিল। এটা দেখে শাওনিং চিৎকার করে বলে, এই ভিডিওটা মিথ্যে, এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা। কিন্তু ওখানে থাকা সবাই বুঝতে পারে যে এটা মোটেই এআই দিয়ে তৈরি করা ভিডিও নয়। নানা বলে ওঠে যে এমন মেয়ের সঙ্গে আমার নাতির আমি কোনোভাবেই বিয়ে হতে দেব না। শাওনিং তখন যাওকে বলে, বিশ্বাস করো যাও, এই ভিডিওটা পুরো মিথ্যে, এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তখনই মোশেং ওখানে একটা অডিও চালায়, যেখানে শোনা যাচ্ছে যে শাওনিং বলছে ও মোশেংকে পুরোপুরিভাবে শেষ করতে চেয়েছিল, কিন্তু মোশেং মারা যায়নি। এই সব শুনে ওখানে থাকা সবাই তো ভীষণ অবাক হয়ে যায়। আর এইভাবেই শাওনিং বিয়ের আসরে খুব বাজেভাবে ফেঁসে যায়। আর মোশেং সেও তার অন্যায়ের প্রতিশোধ নিতে পারে। যাও বলে, তুমি কি ভাবছো এত কিছু পরেও আমি তোমাকেই বিয়ে করব? শাওনিং বলে, মোশেং, তুই আমার জীবনটা এইভাবে শেষ করে দিবি বলে ভেবেছিস? তোকে আমি কোনোদিনও সুখী হতে দেব না, কোনোদিনও ভালো থাকতে দেব না। ওখানেই তখন কিছু পুলিশ অফিসাররা চলে আসে আর বলে যে অ্যাটেম্প টু মার্ডার কেসের জন্য তোমাকে অ্যারেস্ট করা হলো। এটা শুনে শাওনিং তো একেবারে শকড হয়ে যায়, আর পুলিশ অফিসাররা শাওনিংকে ওখান থেকে নিয়ে চলে যায়। ঠিক সেই মুহূর্তে নানা নাটক করে যে নানার বুকে খুবই ব্যথা হচ্ছে। এটা দেখতে যাও আর মোশেং দুজন মিলেই আসে। নানা তখন মোশেং আর যাওকে বলে যে আমাদের পরিবারের একটা সম্মান আছে, আজকের দিনে যাওয়ের বিয়ে হতেই হবে। তাই মোশেংকে অনুরোধ করে যেন মোশেং যাওকে বিয়ে করে। যাও বলে, আমার নানার কিন্তু খুবই কষ্ট হচ্ছে, তুমি প্লিজ রাজি হয়ে যাও। এটা শুনে মোশেং তখন বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে এই বুকে ব্যথার নাটকটা এটা পুরোটাই নানা আর যাওয়ের অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল। মোশেং অ্যানাউন্স করে যে ও যাওকে বিয়ে করতে রাজি আছে। এরপর মোশেং বিয়ের কনের সাজে চলে আসে ওখানে, আর যাও মোশেংকে আজকে বিয়ে করতে পেরে সে তো ভীষণ খুশি। যাও যখনই মোশেংকে আংটি পরায়, মোশেং এটা দেখে খুব অবাক হয়ে যায়, কারণ আংটিটা ওর একদম নিজেরই আঙুলের মাপের। যাও বলে, খুব অবাক হচ্ছ তাই না? মোশেং বুঝে যায় এই সমস্ত কিছুই আসলে যাওয়ার প্ল্যান। তো এরপর ওদের দুজনের এভাবেই বিয়ে হয়ে যায়। এরপরে যাও ওর অ্যাসিস্ট্যান্টকে একটা সিন্দুক আনতে বলে, আর সেই সিন্দুকের ভেতর ওই রেজিস্টার সার্টিফিকেটটা যাও রেখে দেয় আর বলে এটা প্লেনে করে উঠে মাঝ সমুদ্রে ফেলে দিতে। যাও বলে, এরপর কোনোদিনও মোশেং আমাকে ডিভোর্স দিতে পারবে না, কারণ ডিভোর্স হতে গেলেও বিয়ের সার্টিফিকেট লাগে। পরের দিন সকাল হয়ে গেলেই যাও খুব সুন্দর করে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে রেখে বসে, আর সেই সময় ওখানে মোশেং চলে আসে। মোশেংকে দেখে যাও তখন নাটক করে যেন ও কাজ নিয়ে অনেক ব্যস্ত, আর এত ব্রেকফাস্ট দেখে মোশেং খুব খুশি হয়ে যায়। যাও বলে, শোনো, আমাদের বাড়িতে সবাই খুব টাইমলি খায়, তাই তোমাকেও লেট করে আসলে হবে না, প্রত্যেকদিন ঠিক টাইম মতো আসতে হবে। মোশেং বলে, ঠিক আছে, আর কখনো লেট হবে না। এভাবেই ওরা দুজন একসঙ্গে প্রথমবার ব্রেকফাস্ট করে, আর মোশেংকে বিয়ে করে যাও তো ভীষণ খুশি। এইভাবেই কিছুদিন পর দেখা যায় যে শাওনিংয়ের মা শাওনিংকে জেল থেকে বেল করিয়ে ছাড়িয়ে আনে। শাওনিং বলে, আমি ঠিক করেছি যে আমি আবারও যাওয়ের কাছে যাব আর ওকে বোঝানোর চেষ্টা করব যাতে আমাদের বিয়েটা আবারও হয়ে যায়। শাওনিংয়ের মা তখন যাও আর মোশেংয়ের বিয়ের একটা ছবি শাওনিংকে দেখায়। এটা দেখে শাওনিং একদম অবাক হয়ে যায় যে ওরই বড় বোন মোশেং বিয়ে করে নিয়েছে ওরই ভালোবাসা যাওকে। শাওনিংয়ের মা বলে, এই সমস্ত কিছুই হয়েছে যাওয়ের নানার জন্য, ওদের দুজনের বিয়েটা সেদিনই নানা ঠিক করেছিল। শাওনিং বলে, আমি কিছুতেই ওদের দুজনকে ভালো থাকতে দেব না।
পরের দিন একটা নাচের স্কুল দেখা যায় আর সেখানেই চলে আসে মোশেং, কারণ মোশেং আগে এখানেই নাচ করত। ওখানে থাকা যে ম্যাম ছিল সে মোশেংকে বলে, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি যাতে তুমি আমার স্টুডেন্টদের একটু সাহায্য করতে পারো। আসলে কিছুদিন পরে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে। তো মোশেং তার ম্যামকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর সেই ম্যাম যখন ঘরের ভেতরে চলে আসে দেখা যায় ওখানে আগে থেকেই শাওনিং দাঁড়িয়েছিল। আসলে শাওনিং ম্যামকে দিয়ে মোশেংকে এখানে ডেকে পাঠিয়েছে যাতে আজকে এখানে মোশেংকে সারা জীবনের জন্য শেষ করে ফেলা যায়। সেই জন্য শাওনিং তখন ওই ম্যামকে বেশ কিছু টাকাও দিয়ে দেয় কাজটা করার জন্য। এদিকে মোশেংকে দেখা যায় ও তখন ছোট ছোট মেয়েগুলোকে ডান্স শেখাচ্ছিল, আর আড়াল থেকে যাও দাঁড়িয়ে মোশেংয়ের ডান্স করা দেখছিল। এখানে যে যাও এসেছে সেটা মোশেং জানেই না। যাওয়ের মনে পড়ে যায় যে মোশেংকে ও আগে এরকম ডান্স করতে দেখতো যখন ওরা স্কুলে পড়তো। ওই স্টেজের ওপরই মোশেং যখন দাঁড়িয়েছিল তখনই ওপরে থাকা একটা ঝাড়বাতি মোশেংয়ের গায়ের ওপর পড়তেই যাবে, তবে যাও এসে ওকে বাঁচিয়ে নেয়। তবে পুরোটাই যাওয়ের মাথায় পড়াতে যাওয়ের মাথা থেকে রক্ত পড়তে থাকে। এটা দেখে মোশেং ভীষণ ভয় পেয়ে যায়, আর প্ল্যানটা আবার ওইভাবে ভেস্তে যাওয়ার জন্য শাওনিং তো খুব রেগে যায়। এরপর যাওকে হসপিটালে ভর্তি করানো হয়, আর মোশেং আজকে বুঝতে পেরেছে যে আসলে যাও মোশেংকে ঠিক কতটা ভালোবাসে, যে নিজের পরোয়া না করে মোশেংকে বাঁচিয়েছে। কিছুক্ষণ পরে যাওয়ের জ্ঞান ফিরলে ও দেখতে পায় যে মোশেং ওখানেই ঘুমিয়ে গেছে, যেটা দেখে যাও খুব খুশি হয় আর বুঝতে পারে যে মোশেংও ওকে খুব ভালোবেসে ফেলেছে। এরপর যাও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, আর ওর অ্যাসিস্ট্যান্ট ওকে কিছু ছবি দেখায় আর বলে সেদিন ওই যে স্টেডিয়াম ছিল সেখানে দেখা গেছিল শাওনিংকে, আর এটাও দেখা গেছে ওখানে ঝাড়বাতিতে কিছু একটা করতে। তো যাও বুঝে যায় যে মোশেংকে মারার জন্য শাওনিংয়ের এটা প্ল্যান ছিল। অন্যদিকে শাওনিংকে দেখা যায় ও চোখ মুখ ঢেকে যখন রাস্তা দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল তখনই যাওয়ের বেশ কিছু লোকেরা এসে ওখান থেকে শাওনিংকে তুলে নেয়, আর তারপর ওরা শাওনিংকে নিয়ে চলে আসে যাওয়ের কাছে। যাওয়ের কাছে এসে শাওনিং তখন খুব ইনোসেন্ট সাজার নাটক করে আর বলে যে মোশেংকে যেন যাও ডিভোর্স দিয়ে দেয় আর তারপরে শাওনিংকে বিয়ে করে নেয়, তাহলে ওরা দুজন খুব ভালো থাকতে পারবে। যাও বলে, কিন্তু সেদিন স্টেডিয়ামে যে তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে। শাওনিং বলে, কে বলেছে আমি তোমাকে মারার চেষ্টা করেছিলাম? আমি তো মোশেংকে মারার চেষ্টা করেছিলাম। তুমি যে হঠাৎ করে ওখানে চলে আসবে সেটা আমি বুঝতেই পারিনি। আর এইভাবেই শাওনিং নিজের মুখে সমস্ত কথা স্বীকার করে নিল, আর যাও সেই সমস্ত কথা নিজের ঘড়িতে রেকর্ড করে নেয়। ঠিক সেই সময় ওখানে যখন মোশেং এসে এই অবস্থা দেখতে পায়, ও এসে শাওনিংকে খুব জোরে আগে একটা লাথি মারে আর বলে, তো সাহস কী করে হলো আমার বরের কাছে আসার? তার থেকেও বড় কথা, তুই আমার বরকে বলছিস আমাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করতে। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম ঝাড়বাতি পড়ে যাওয়ার ঘটনাটা তোর জন্যই হয়েছে, কারণ আমার সঙ্গে আজ পর্যন্ত যা যা খারাপ কিছু হয়েছে সব কিছু তুই ঘটিয়েছিস। পরের দিন যাও ওয়াশরুমে থাকাকালীন নিজের সেক্সি বডি দেখে বলে যে আমার ফিগারটা তো দারুণ, মোশেং দেখলে নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে। এরপর মোশেংয়ের সামনে গিয়ে যাও মোশেংকেই সিডিউস করার চেষ্টা করতে থাকে। মোশেং এই ব্যাপারটা তো ভালো করেই বুঝতে পারে আর মুচকি মুচকি হেসে যাওকে একদম পাত্তা দেয় না। তবে যাও সে তো মোশেংকে একদম কাঁধে তুলে নিয়ে রোম্যান্স করতে চলে যায় রুমের ভেতর। কিছুদিন পরে মোশেং ওদের সেই বাড়িটাতে চলে আসে। এখন বাড়িটা সিলড হয়ে গেছে, মানে এখানে মোশেংয়ের মা বাবা কেউ থাকতে পারবে না। আসলে বাড়িটা ছিল মোশেংয়ের মায়ের, আর মোশেং সেটা প্রমাণ করে ওর মা বাবাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখানে এসে মোশেংয়ের মনে পড়ে যায় ওর মায়ের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা, যেগুলো মনে পড়তেই মোশেংয়ের খুব কান্না পায়, খুব কষ্ট হয় ওর, কারণ মোশেং ওর মাকে ভীষণ ভালোবাসতো। তখনই ওখানে যাও চলে আসে আর বলে, আমি তো তোমার মৃত মাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তুমি এটা ভেবো না যে তোমার পাশে কেউ নেই। তুমি এটা জেনে রেখো, তোমার মা যেমন তোমাকে ভালোবাসতো আমিও তোমাকে খুব ভালোবাসি। যাওয়ের মুখে প্রথম ভালোবাসার কথা শুনে মোশেং সে তো খুব খুশি হয়ে যায়, আর এইভাবেই ওদের দুজনের মধ্যে খুব ভালোভাবে মিল হয়ে যায়। অন্যদিকে শাওনিংকে দেখতে পাওয়া যায় ও তো এখন জেলের ভেতর রয়েছে, ওর সঙ্গে আজকে যাও দেখা করতে এসেছে। শাওনিং তখন যাওকে অনেকবার করে সরি বলে আর বলে যে আমাকে প্লিজ এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও, আমি তোমাদের সাথে আর কোনো অন্যায় করব না, আমি শুধু একটু ভালোভাবে বাঁচতে চাই। যাও বলে, তুমি যা যা অন্যায় করেছো এটাই তার উচিত শিক্ষা। এটা শুনে শাওনিংয়ের তো মন ভীষণ খারাপ হয়ে যায়, তার মানে ওকে এখন এইভাবে জেলেই থাকতে হবে।
এরপর যাও যখনই বাড়িতে চলে আসে মোশেং এসে যাওয়ের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। যাও বলে, আচ্ছা আমাকে বিয়ে করে তুমি খুশি তো? মোশেং বলে, ভীষণ খুশি। এটা বলে ওরা দুজনে আবারও একে অপরকে কিস করতে থাকে। এইভাবেই কিস করতে করতে মোশেং এর হাতে যাও হ্যান্ডকাপ পরিয়ে দেয়, যাতে ওদের রোম্যান্সটা একদম দারুণ অন্য লেভেলে করা যায়। এটা দেখে মোশেং তো অবাক হয়ে যায় যে এটা কি হলো। যাও বলে, এবার আমার থেকে তুমি আর কোথাও পালাতে পারবে না। এই দেখো, আমি আমাদের হানিমুনে 2টো টিকিট বুক করে এনেছি। আমরা সামনের সপ্তাহতেই হানিমুনে যাব। মোশেং বলে, এইসব হানিমুনের কথা ছাড়ো, তুমি আমার হাতে এটা কেন পরিয়েছো আগে সেটা বলো। যাও বলে, এটা পড়ানোর ভেতরেই তো আসল মজা লুকিয়ে রয়েছে। কথাটা বলে ওরা দুজন তখন আবারও একে অপরের সঙ্গে রোম্যান্স করতে থাকে। আর ঠিক এইভাবেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এরকমই ভার্টিক্যালি চাইনিজ ড্রামা তোমরা যদি আরও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমি কখনো আগে ভার্টিক্যালি চাইনিজ ড্রামা দেখিও নি। আর এই প্রথম আমি তোমাদের জন্য এক্সপ্লেনেশন নিয়ে আসলাম। তোমাদের যদি এই ড্রামাগুলো ভালো লাগে তাহলে আমি আরও বেশি বেশি করে নিয়ে আসবো, আর সপ্তাহে 3টে করে ভিডিও নিতে পারবো। তো আজকের জন্য বাই।